আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নিরাপদে অবস্থান করছো। আজকে কঠোর লকডাউন চলছে, সে কারণে লাইভ ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হতে পারলাম না, বাড়ি থেকেই ভিডিও ক্লাস দিচ্ছি। যথারীতি তোমাদের অবশ্যই অনেক প্রশ্ন থাকবে, আজকে তো সরাসরি যেহেতু আমি লাইভ ক্লাসে নাই, তোমাদের প্রশ্নগুলোর উত্তর হয়তো দেওয়াটা আমার জন্য সাথে সাথে আমি দিতে পারবো না, তবে তোমাদের যার যেখানে প্রশ্ন থাকবে প্রশ্নগুলো করবে, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিতে। আমরা শুরু করি ক্লাসটা। আমরা এখানে তোমরা যখন তোমাদের ভিডিও ক্লাসে যখন দেখবে তখন কমেন্ট বক্সে তোমাদের যে প্রশ্নগুলো মাথায় আসবে সেই প্রশ্নগুলো অবশ্যই লিখবে, আমি অবশ্যই সেগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আনসার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের কি ছিল, আমরা মুনাফার হার, ঝুঁকি এবং মুনাফার হার নবম অধ্যায় এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা একদম শেষের দিকে আছি চ্যাপ্টারের। আমরা গত ক্লাসে পোর্টফোলিও ঝুঁকি এটা আমরা শুরু করেছিলাম। তাহলে পোর্টফোলিও ঝুঁকি করতে যেয়ে আমরা গত ক্লাসে পোর্টফোলিও একটা অঙ্ক করেছিলাম, ঝুঁকির সূত্রটা আমরা দেখেছি, তার সাথে সাথে আমরা পোর্টফোলিও আয়ের একটা অঙ্ক করেছিলাম, পোর্টফোলিও গড় প্রত্যাশিত গড় আয়ের হার নির্ণয়, এটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমি প্রথমে যেটা শুরু করব সেটা হলো একটা অঙ্ক দিয়ে আমি শুরু করব, যেখানে আমরা পোর্টফোলিও ঝুঁকির হার নির্ণয় করা শিখব। আমি তোমাদের আগেও বলেছি, গত ক্লাসে বলেছি যে যদি ঝুঁকির হার নির্ণয় করতে দেয় সূত্রটা একটু দেখতে একটু খটমটে না, একটু কঠিন লাগে দেখতে, যদিও আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম না যে আমরা কিভাবে মনে রাখবো। তাহলে এই সূত্রের প্রয়োগ তোমাদের জন্য যখন চাইবে তখন আসলে সব ইনফরমেশন বা ওই সূত্রের মধ্যে যে ডেটাগুলো আছে সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া থাকবে, তুমি জাস্ট সূত্রটা মনে রাখলে তুমি বিষয়টিকে মানে তুমি এটা উপস্থাপন করতে পারবে, অঙ্কটা তুমি আনসার করতে পারবে। হ্যাঁ, তাহলে চলো আমরা প্রথমে শুরু করি, যে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমাদের প্রথমে যে অঙ্কটা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এখানে আছে যে ওরিয়েন কোম্পানির একটু মনোযোগ দিয়ে শোনো, আমি লিখেও দিব, এটাগুলো লিখেও দিব। এখানে আছে ওরিয়েন কোম্পানি শেয়ারের ক্রয় মূল্য হলো 10 টাকা। একটা কোম্পানি, ওরিয়েন কোম্পানি, তার শেয়ারের ক্রয় মূল্য হলো 10 টাকা এবং লভ্যাংশের হার দেওয়া আছে 12%। ঠিক আছে, 1 বছর পর শেয়ারটিকে 12 টাকায় বিক্রি করা হয়, তাহলে 1 বছর পর শেয়ারটার বিক্রয় মূল্য হলো 12 টাকা। অপরদিকে জনাব কবির তার মোট মূলধনের 60% শতকরা 60% ক কোম্পানিতে এবং বাকি 40% খ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন। তাহলে শেয়ারের বিবরণ নিম্নরূপ দেওয়া আছে। এখানে দুটো কোম্পানি মানে ক এবং খ এর প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি দেওয়া আছে। এটা ছাড়াও আমাদের কি লাগবে, আমরা কি বলেছি, আমাদের যে সূত্রটা মনে আছে তো না, সূত্রের মধ্যে একটা কোরিলেশন ছিল, আর1 মানে এ বি বা দুটো কোম্পানি যে কোরিলেশন এটাও ছিল না, তাহলে সেটাও বলা আছে যে ক এবং খ কোম্পানির সহ সম্বন্ধ হলো কত, -0.50 দেওয়া আছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন আছে ক খ গ ঘ। প্রশ্নের মধ্যে রাজনৈতিক ঝুঁকি কি, এরপরে আছে আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এরপরে উদ্দীপকের আলোকে ওরিয়েন্ট কোম্পানির শেয়ারটি আয়ের হার নির্ণয় করতে বলেছে। ওরিয়েন্ট কোম্পানি, দুটো কোম্পানির কথা এখানে বলা আছে, একটা ওরিয়েন্ট কোম্পানি, একটা হলো জনাব কবিরের কথা বলা আছে। আচ্ছা, আর ঘতে বলেছে উদ্দীপকের আলোকে জনাব কবিরের পোর্টফোলিও আয়ের হার ও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি একটু ছোট্ট করে তোমাদেরকে লিখে দিচ্ছি যে আমাদের কি কি ইনফরমেশন আছে। যেমন কোম্পানি, প্রথমে এটা আছে ওরিয়েন্ট কোম্পানি। ঠিক আছে, ওরিয়েন্ট কোম্পানি তার বলা হচ্ছে যে, আচ্ছা, ওরিয়েন্ট কোম্পানির এখানে কি বলেছে, ক্রয় মূল্য দেওয়া আছে হলো কত, 10 টাকা। ঠিক আছে, আর বলেছে লভ্যাংশের হার,
লভ্যাংশের হার হলো 12%। আচ্ছা, এছাড়া বলা আছে কি যে বছরের শেষে, তাহলে বছরের শেষে বিক্রয় মূল্য বলেছে 12 টাকা। তাহলে ওরিয়েন্ট কোম্পানির এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে অঙ্কটা লিখি। তাহলে প্রথমে আমাদের ওরিয়েন্ট কোম্পানির শেয়ারটি আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে যেটা আছে, এরপরে হলো আমাদের কি বলেছে, এখানে আমি নিচে লিখে দিচ্ছি না, এখানে জনাব কবিরের কথা বলা আছে। কবির কি করেছে দেখো, কবিরের এখানে সে কি করেছে, ক কোম্পানিতে সে বিনিয়োগ করেছে হলো 60%, আর খ কোম্পানিতে বিনিয়োগ করেছে 40%। ঠিক আছে, তাহলে ক এবং খ কোম্পানিতে তার বিনিয়োগ হলো একটাতে 60%, একটাতে 40%। আচ্ছা, প্রত্যাশিত আয়ের হার দেখো, আমি ছকটা এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যাশিত আয়ের হার, এখানে কোম্পানি ক এবং খ, এখানে বিবরণ। প্রত্যাশিত আয়ের হার এখানে বলেছে হলো 11% আর 14%। আর এরপরে আছে হলো কি আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি মানে হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা ঝুঁকি বলছি। আচ্ছা, তাহলে সেটা কত, সেটা হলো 10% আর হলো 12%। তাহলে এই আমাদের মোটামুটি অঙ্কটা আমি খুব ছোট্ট করে আসলে লিখে দিয়েছি অঙ্কটা তোমাদের এখানে। তাহলে আমরা আসো এবার ক খ গ ঘ কি চেয়েছে আমরা দেখি। তাহলে দেখো, আমাদের একদম কতে বলেছে কি, যে কতে প্রশ্নটা হলো রাজনৈতিক ঝুঁকি কি। রাজনৈতিক ঝুঁকি কি, প্রশ্নটা এটা। রাজনৈতিক ঝুঁকি কি কি আমরা জানি তো না, রাজনৈতিক ঝুঁকি কি। রাজনৈতিক ঝুঁকি হলো আমাদের রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণে যদি কোনো ঝুঁকি উদ্ভব হয়, কোনো দেশে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশের পরিবর্তনের কারণে যে ঝুঁকিটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি রাজনৈতিক ঝুঁকি। তার মানে কি, রাজনৈতিক বিভিন্ন কারণ না, এখানে অনেক সময় অবরোধ হচ্ছে, হরতাল হচ্ছে, বা একটা রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় দেখা যায় কি শেয়ার বাজারে কোনো স্টক এক্সচেঞ্জে একটা ধস নেমে যাচ্ছে, অথবা কোনো একটা কোম্পানির শেয়ারের দাম কমে গেল। তাহলে এরকম বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে যদি ঘটনাগুলো ঘটে, তখন আমরা তাকে বলবো হলো রাজনৈতিক ঝুঁকি। ঠিক আছে, তাহলে রাজনৈতিক পরিবেশের কোনো পরিবর্তনের কারণে যে ঝুঁকিটা উদ্ভব হচ্ছে তাকে আমরা বলছি রাজনৈতিক ঝুঁকি। আচ্ছা, এরপরে আসো দেখো কি বলেছে, আর্থিক ঝুঁকি। এরপরে প্রশ্নটা হলো আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। আমাদের ক্ষয়ের প্রশ্নটা হলো আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে বলা হয়েছে, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, আর্থিক ঝুঁকি মানে কি মনে আছে তো না, আর্থিক ঝুঁকি মানে হলো অর্থায়নের ঝুঁকি। অর্থায়ন করতে যে ঝুঁকি, তার মানে কি আমরা অর্থায়ন করে কিভাবে, আমরা ঋণ গ্রহণ করছি, আমরা শেয়ার মূলধনের মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করছি। তাহলে আমাদের আর্থিক ঝুঁকি কিন্তু বেসিক্যালি আমরা ঋণ মূলধনের উপরেই বেশি জোর দিয়ে থাকি। আমরা কি বলি যে ঋণ মূলধনের আমাদের যে ব্যয়, ঋণ মূলধনের যে ব্যয়টা মানে সুদ, আমরা যদি ঋণের সুদ বা ঋণের আসলটা পরিশোধ করতে অসমর্থ হওয়ার যে ঝুঁকি, সেটাকে আমরা বলছি আর্থিক ঝুঁকি। তাহলে এই আর্থিক ঝুঁকি কেন সৃষ্টি হয়, আর্থিক ঝুঁকি সৃষ্টি হওয়ার একটা প্রধান কারণ হলো যে আমরা কি করি, আমরা অনেক সময় যেহেতু আমরা কি জানি যে আমাদের ঋণ মূলধনের খরচ কম, তাই না, ঋণ মূলধনের ব্যয়টা কম। কেন? কারণ সেই যে আমাদের ট্যাক্স বেনিফিটের কথা মনে আছে না, কর ছাড়, আমরা একটা কর ছাড় পেয়ে থাকি না আমাদের, যদি আমরা ঋণের মাধ্যমে যদি আমরা মূলধন সংগ্রহ করে থাকি, মানে ঋণের সুদটা আমরা একটা কর ছাড় পেয়ে থাকি। তাহলে
আমাদের একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু এটা মূলধনের ব্যয়টা কম, আমরা কি করি অধিক পরিমাণ ঋণ সংগ্রহ করি। তাহলে অধিক পরিমাণ ঋণ সংগ্রহ করলে কিন্তু ঋণের মাধ্যমে আমাদের যে মূলধন কাঠামো, কোনো কোম্পানির মূলধন কাঠামোর মধ্যে যদি ঋণ মূলধনের পরিমাণটা বেশি থাকে, তখন কিন্তু তাকে কি করতে হবে, আর্থিক ঝুঁকির মধ্যে থাকতে হবে সব সময়, ঠিক আছে। কারণ ঋণের পরিমাণ বেশি মানে কি, তাকে সুদ তো পরিশোধ করতে হবে। সুদের নিয়ম হলো যে তার লাভ হোক বা লোকসান হোক, যাই হোক না কেন, লোকসানে যদি সে থাকে তারপরেও তাকে সুদ পরিশোধ করতে হবে। কিন্তু শেয়ার মূলধনের যখন আমরা ঋণটা সংগ্রহ করে শেয়ার মূলধনের মাধ্যমে যখন আমরা মূলধন সংগ্রহ করে থাকি, তখন কিন্তু এই সমস্যা হয় না। শেয়ার মূলধনে আমাদের বলা আছে কি, যে মূলধন যদি মুনাফা হয় তাহলে আমরা লভ্যাংশ দিব, মুনাফা না হলে লভ্যাংশের প্রশ্ন আসছে না। কিন্তু তাহলে আর্থিক ঝুঁকি কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আর্থিক ঝুঁকির কথা আমরা বলি, তাহলে আমাদের এই মূলধন কাঠামোতে যদি ঋণ মূলধনের পরিমাণ বেশি থাকে, তখনই আমাদের আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়, ঠিক আছে। কারণ আমাদের এখানে সুদ পরিশোধ যথাসময়ে, সুদ পরিশোধ বলে শুধু কথা না, যথাসময় যখন যে বছর যে সুদটা দিতে হবে সেটা দিতে হবে, ঠিক আছে। এবং সুদের সাথে সাথে ঋণ যে আসলের পরিমাণটা আছে সেই আসলের পরিমাণটাও কিন্তু দেওয়ার ব্যাপার আছে। তাহলে সেই জন্য আমাদের কি বলবো, যে আমাদের আর্থিক ঝুঁকি কেন তৈরি হয়, যে আমরা সাধারণত যদি দেখি যে আমাদের মূলধন কাঠামোতে ঋণের পরিমাণ বেশি, তাহলেও কিন্তু আমাদের আর্থিক ঝুঁকি তৈরি হয়। এছাড়া আমরা যদি লাভের কথা বলি, যে আমাদের লভ্যাংশের কথা বলি, তাহলে যদি বেশি বাকিতে বিক্রি করা হয় তাহলে আমাদের অনেক মুনাফা দেখাবে, কিন্তু আমাদের হাতে টাকা নেই, কারণ দেনাদারের পরিমাণ বেশি। এটা কারণে আমরা অনেক সময় আমাদের লভ্যাংশ প্রদান করতে পারি। আরও অনেক কারণ থাকে। তাহলে আমাদের আর্থিক ঝুঁকি মানে হলো দুটো কথা আমরা বলি, একটা হলো যে ঋণ মূলধন পরিশোধ করতে না পারা বা ঋণের সুদ পরিশোধ করতে না পারার যে ঝুঁকি, অসমর্থ হওয়ার যে ঝুঁকি, সেটা হলো আর্থিক ঝুঁকি। অথবা আমাদের যে শেয়ার মালিক যারা, তাদেরকে যে আমরা লভ্যাংশ প্রদান করি, এই মুনাফা থেকে যদি লভ্যাংশ প্রদান না করতে পারি, তার ঝুঁকিকে আমরা আর্থিক ঝুঁকি বলছি। তাহলে আমাদের মূলধন কাঠামোতে যদি আমাদের ঋণ মূলধনের পরিমাণটা বেশি থাকে, তখনই আমরা এটাকে আর্থিক ঝুঁকির আমরা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা ক খ আনসার করে ফেললাম। এবার আসো আমরা গতে যাই। গতে কি বলেছিল, গতে বলেছে যে ওরিয়েন্ট কোম্পানি, উদ্দীপকের আলোকে ওরিয়েন্ট কোম্পানির শেয়ারটির আয়ের হার নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের গতে চেয়েছে হলো ওরিয়েন্ট কোম্পানি, আমি আর পুরোটা লিখলাম না, আয়ের হার। তাহলে এই যে আমাদের সেই যে সূত্র মনে আছে তো, একদম প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ঝুঁকি এবং মুনাফার হারের প্রথম ক্লাসটাতে আমরা আয়ের হার নির্ণয় করা শিখেছি, তাই না? মুনাফার হার, আয়ের হার বা মুনাফার হার। তাহলে সেই মুনাফার হার আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মুনাফার হার বা এখানে আয়ের হার, যেভাবে আমরা বলি না কেন, মুনাফার হার আমাদের, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আমাদের সূত্রটা কি ছিল, ডি প্লাস P1 বা P1 P0 আর ডিভাইডেড বাই হলো P0। এখানে আর মানে তো আমরা বলেছি মুনাফার হার, ডি হলো কি, লভ্যাংশ। তাহলে এখানে লভ্যাংশ কত, 12%, 10 টাকার উপরে 12%, তার মানে কত, 1.2 টাকা। আচ্ছা, P1 আমরা বলি বছরের শেষে শেয়ারের বাজার মূল্য, ঠিক আছে। তাহলে বছর শেষে শেয়ারের বাজার মূল্য কত, 12 টাকা। আর আমাদের P0 হলো কি, আমাদের ক্রয় মূল্য বা বছরের প্রথমের মূল্য, বছরের প্রথমে শেয়ারের মূল্য 10 টাকা। তাহলে এই হলো আমাদের ইনফরমেশন গুলো। আমি এই সাইডটা একটু মুছে দিই, যেহেতু এই সাইডে কাজটা আমাদের হয়ে গেছে, এই পাশটা আমি একটু মুছে দিয়ে আমরা এই ইনফরমেশন গুলো এখানে বসিয়ে দিই। কি আছে, আমাদের ডিভিডেন্ডের পরিমাণ বলেছে, লভ্যাংশ বলেছে 12 টাকা, P1 হলো 12 টাকা, P0 হলো 10 টাকা, আর নিচে হলো P0। তাহলে আমরা কত পেলাম, এখানে
1.2 আর এখানে 2 টাকা, তার মানে 3.2 নিচে 10, তাহলে এটা হলো 32%। ঠিক আছে, 32% কিভাবে হলো, কি কারো মাথায় আবার এই প্রশ্ন আসবে নাকি যে 32% কিভাবে হলো? এখানে আমাদের পার্সেন্টেজ মানে হলো কি 100 দিয়ে গুণ, তাহলে এটা কাটা, তাহলে এটা দিয়ে 10 দিয়ে গুণ করলে 32%। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে যে উত্তরটা সেটা আমরা পেয়ে গেলাম যে 32%। আচ্ছা, এরপরে আসো ঘতে কি চেয়েছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি আশা করি তোমরা লিখতে পেরেছো। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে দুটো ইনফরমেশন ছিল যে কবির কতে করেছে হলো 60% আর খতে ইনভেস্ট করেছে হলো 40%। এই আমাদের এই দুটো এখানে ছিল। আচ্ছা, দেখো এবার ঘতে কি চেয়েছে। ঘতে বলেছে উদ্দীপকের আলোকে জনাব কবিরের পোর্টফোলিও আয়ের হার ও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ঘতে কি করব, ঘতে এই যে একটা পোর্টফোলিওর কথা এখানে বলা আছে যে জনাব কবির এখানে এই শেয়ারের বিবরণ, এই কোম্পানিতে কোম্পানিতে হলো কত 60% আর খ কোম্পানিতে 40% সে বিনিয়োগ করেছে। তাহলে এই ক এবং খতে যে সে দুটো মিলে যে পোর্টফোলিওটা তৈরি হয়েছে, তাহলে সেই পোর্টফোলিও আয়, পোর্টফোলিও আয়ের হার ও ঝুঁকি। ঠিক আছে, পোর্টফোলিও আয়ের হার ও আমাদের ঝুঁকি বের করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা মনে আছে তো পোর্টফোলিও আয়ের হারের সূত্রটা আমরা লিখে ফেলি আর ঝুঁকি সূত্রটা আগে লিখি, তাহলে আমরা বুঝবো যে আমাদের কি কি ইনফরমেশন এখানে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আছে, আমি কি লিখি নাই সেটা, এখানে ছিল সহ সম্বন্ধ, আরেকটা ইনফরমেশন ছিল সেটা হলো ক ও খ কোম্পানির সহ সম্বন্ধ -0.50। ঠিক আছে, মাইনাস, কিন্তু সামনে একটা মাইনাস আছে। মাইনাস মানে কি, মাইনাস মানে দুটো কোম্পানির মধ্যে সম্পর্কটা হলো বিপরীত সম্পর্ক। একটি কোম্পানি আয়ের হার কোনো কারণে, কোনো ঝুঁকির কারণে বা কোনো কারণে যদি আয়ের হারে পরিবর্তন হয়, তাহলে একটা কোম্পানির আয়ের হার বাড়লে অন্য কোম্পানির আয়ের হার কমে। ব্যাপারটা এরকম, মানে দুটোই একই দিকে না, দুটো ভিন্ন দিকে। আচ্ছা, তাহলে আসো এখানে আমরা কি বলেছিলাম যে পোর্টফোলিও আয়ের হারের আমরা সূত্রটা দেখি। তাহলে পোর্টফোলিও, কালো কলমটা দিয়ে দেখি, পোর্টফোলিও আয়ের হার, যেটাকে আমরা আর পি দ্বারা প্রকাশ করতে চাই, হ্যাঁ, আর বার পি। তাহলে সেটা আমরা কি বলেছিলাম যে সামেশন অফ, আমাদের কি ছিল ডাব্লিউ জে আর আর জে, এভাবে আমরা বলেছিলাম। আর জে মানে হলো 1 থেকে n পর্যন্ত, যে মানে হলো যে সিকিউরিটিজে তার আয়ের হার এবং যে সিকিউরিটিজে তার এখানে কি হবে, তার যে গুরুত্বটা, তার যে ওয়েটটা, হ্যাঁ, এখানে যে 60% আর 40% আছে। তাহলে আমাদের এখানে জনাব কবিরের পোর্টফোলিও আয়ের হারে আমরা কি লিখব, আমরা লিখতে পারি হলো ডাব্লিউ, এখানে কি ক এবং খ না, তাহলে ডাব্লিউ এখানে ক দিলাম আর আর হলো ক। ঠিক আছে, আর ডাব্লিউ খ আর আর হলো খ। ঠিক আছে, আর বার এবং আর দুটোই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করি, আমরা এই সূত্র অনুযায়ী আমাদের ইনফরমেশনগুলো বসাই দিই। এখানে হলো 60% সে এখানে করেছে, আমরা শুধু 60% তো লিখছি না, 0.60। আচ্ছা,
তার সাথে আমাদের ইনটু হয়ে যাবে কত, প্রত্যাশিত আয়ের হার কয়ের জন্য হলো 11%, আর এখানে হলো 0.40 এবং 14%। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এই করি, এটা কত হয় 6, 11, 66, তাহলে 6.6%, এটা কত হয় 4, 4, 56 না, 4, 14, 5.6, তাহলে আমাদের এটা আসলো। তাহলে কত হবে, 6, 6, 12, 2 হাতে থেকে 0, 1, 12, 12.20, এটা আমাদের হলো কার হলো, এটা আমাদের 12.20 হলো আমাদের জনাব কবিরের পোর্টফোলিও আয়ের হার। মানে জনাব কবির তিনি কি করেছেন, তিনি একটি পোর্টফোলিও তৈরি করেছেন, যে পোর্টফোলিওর মধ্যে কি আছে, সিকিউরিটিজ ক এবং সিকিউরিটিজ খ দুটো কোম্পানি, ঠিক আছে, ক এবং খ দুটো কোম্পানির শেয়ার আছে। তাহলে একটি কোম্পানির প্রত্যাশিত আয়ের হার হলো 11%, আরেকটি কোম্পানির প্রত্যাশিত আয়ের হার হলো 14%। তাহলে 11 আর 14 দুটো আলাদা, তাহলে একসাথে আমরা সেটা কত পেলাম, একসাথে আমরা যদি গড় বের করি, আমরা যদি প্রত্যাশিত আয়ের হার বা গড় হারটা বলি, তাহলে আমরা এভাবে বের করে থাকি, আমাদের কত হলো 12.20 হলো আমাদের প্রত্যাশিত আয়ের হার। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মুছে দিই, তাহলে এখানে আমি একটু লিখে রাখি যে আমাদের আর বার কত হলো 12.2%। ঠিক আছে, 0, এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এরপরে আসো আমরা কি জানতে চাই, ঝুঁকি। আমাদের কি বলেছে, আয়ের হার আমরা বের করেছি, তারপরে হলো পোর্টফোলিও ঝুঁকি। আমাদের সূত্রটা আমরা লিখি, পোর্টফোলিও ঝুঁকি। ঝুঁকিকে আমরা সিগমা দ্বারা লিখেছি, এখানে একটা পি ব্যবহার করছি যেহেতু এটা পোর্টফোলিও ঝুঁকি। একটা বর্গমূলের সাইন আসবে, রুট ওভারের সাইন, তার মধ্যে কি আছে, ডাব্লিউ ক স্কোয়ার, তারপরে সিগমা ক স্কোয়ার, ডাব্লিউ খ স্কোয়ার, সিগমা খ স্কোয়ার, তারপরে 2 ইন্টু ডাব্লিউ ক, ডাব্লিউ খ, সিগমা ক, সিগমা খ, আর একটা আছে হলো আর হলো কত, ক এবং খ। আর মানে হলো কোরিলেশন, এটাকে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়, এই যে রো দিয়েও কিন্তু লেখা হয়। হ্যাঁ, আমরা যেটাকে আর বলছি কোরিলেশন, এটা কিন্তু এভাবে রো দ্বারাও প্রকাশ করা হয়। এই হলো আমাদের সূত্রটা। ঠিক আছে, আমরা এখন বসিয়ে দিই। আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্ক সাধারণত হলে কি হয়, প্রত্যেকটা ইনফরমেশন থাকবে, তুমি শুধু বসিয়ে দিয়ে তোমার কাজ হলো একটাই, তুমি শুধু মানটা বের করে নিবে। এবং প্রশ্ন এটা মনে রাখাটা সোজা, আমাদের কি a মাইনাস বি, আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই যে এখানে a, এখানে b, 2a, এটা মিলে a হলো, b হলো, আর শুধু এতটুকু জায়গা আমাদের রিলেশনটা শুধু আলাদা, কোরিলেশনটা শুধু এখানে অ্যাড করা আছে। আচ্ছা, তাহলে আসো আমরা মানটা বসিয়ে দিই। মান কি কি আছে দেখো, আমাদের ডাব্লিউ ক হলো 0.60, এটা স্কোয়ার, আর সিগমা ক হলো আদর্শ বিচ্যুতি 10%। এগুলো সব, এটা সব সিগমা, তাই না? এটা সব সিগমা, এটা হলো আর বার, তাই না? এগুলো আমরা জানি। আর এই যে এটা হলো আমাদের কোরিলেশন, তাই না? এটা হলো আমাদের কোরিলেশন। আচ্ছা, তাহলে এরপরে আসো ডাব্লিউ খ মানে হলো 40, এটাও স্কোয়ার, এটার সাথে আমাদের কি আসবে 12%। আমি একটু এই পাশটা মুছে দেই, এই পাশটা একটু মুছে দেই, এই দাগগুলোকেও মুছে দেই, এই যে, তাহলে আমাদের একটু পরিষ্কার থাকবে না? তাহলে এই যে 2, ডাব্লিউ হলো 0.60, এটা ব্র্যাকেটে রাখি, 0.40, এটাও ব্র্যাকেটে, 10, এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা কত 12, এটাও ব্র্যাকেটের মধ্যে রেখেছি, আর হলো বলেছে মাইনাস 0.50। এই হলো আমাদের পুরো সূত্রতে যা আছে সেটা আমি লিখেছি। তাহলে এখানে আমাদের দেখো সব দেওয়া আছে যে আদর্শ বিচ্যুতি ক এর জন্য 10%, আদর্শ বিচ্যুতি মানেই হলো সিগমা, পরিমিত ব্যবধান, যেভাবে আমরা বলি না কেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অনেক নাম আছে।
তাহলে এটা 10%, ওটা হলো 12%, ঠিক আছে? 10% 12%, আর আমাদের এই যে এখানে 60% 40%। আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি এখন, এই জায়গাটা মুছে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো আমি ক্যালকুলেটর, তোমরা তো আজকে আমার সাথে নাই, তাহলে তো আমাকে নিজের ক্যালকুলেশনটা নিজেকে অবশ্যই করতে হবে। তা কিন্তু অবশ্যই তোমরা অঙ্কগুলো করবে এবং আমার উত্তরটা সঠিক আছে কিনা এটা আমাকে জানাবা যে হ্যাঁ উত্তর সঠিক আছে। আচ্ছা, প্রথমটা হলো 0.6 স্কোয়ার প্লাস হলো 10 স্কোয়ার। আচ্ছা, আবার একটু করি, এটা প্লাস তো না ইন্টু, সেই জন্য একটু ডিফারেন্ট হয়ে গেল। ইন্টু হলো 10 স্কোয়ার 36, ঠিক আছে? প্রথমটা হলো, প্রথম হলো 36 বা 36, বাংলায় তো লিখছি, বাংলা ইংলিশ মিলিয়ে ফেললাম নাকি, 36। আচ্ছা, তারপরটা হলো 0.4 স্কোয়ার ইন্টু হলো 12 স্কোয়ার, কত এসছে? 23.04। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের প্লাস আর হবে না, এটা বুঝে, এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস সাইন চলে আসলো, মাইনাস। এখানে কত হবে আমরা দেখি, 2 ইন্টু 0.6 ইন্টু 0.4 ইন্টু 10 ইন্টু 12 ইন্টু 0.5, 28.80, 28.80। তাহলে কত হলো আমাদের? 23.04 আর মাইনাস হলো 0.36। না, 36 তো পয়েন্ট হওয়ার কথা না, এখানে নিশ্চয়ই ভুল লিখেছি। আমি আবার একটু দেখি, 0.6 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার 36, রাইট? এটা 0.36 কেন লিখেছি দেখো, মুখে একটা বলেছি আর লিখেছি একটা। হ্যাঁ, তাহলে এখন কি হবে? 36 আর হলো 0.04 মাইনাস হলো 28.8, দেখো তাহলে 30.24। তাহলে 30.24কে আমরা স্কোয়ার রুট করি, কত হবে? 5.4999, আমরা লিখতে পারি 5.50। দেখো, আজকে তোমরা আমার সাথে নাই, আমার যারা পার্টিসিপেন্ট আছো, আমার খুব প্রিয় স্টুডেন্ট আকিব, তারপরে আসাদুজ্জামান নূর, রিমন, খালিদ, নূর আলম, যা তোমরা নাই সেজন্য দেখো আমার ক্যালকুলেশনও ভুল হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করে উত্তরের সাথে মেলাবে যে উত্তরটি সঠিক হলো কিনা, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম যে অঙ্কটা আমরা দেখেছি, তার প্রথম এই অঙ্কটা আমরা করে নিলাম। তাহলে কি হলো, ঘটনাটা কি হলো? এখানে জনাব কবি সে কি করেছে, তার কাছে যে টাকাটা আছে, সে যে বিনিয়োগটা করেছে, বিনিয়োগটা সে একটা জায়গায় বিনিয়োগ, একক কোনো সিকিউরিটিসে বিনিয়োগ না করে সে দুটো যে সিকিউরিটিস, কোম্পানি ক এবং কোম্পানি খ, দুটো সিকিউরিটিসে বিনিয়োগ করেছে। এবং দুটো সিকিউরিটিজের মধ্যে আমরা কি দেখেছি যে তাদের প্রত্যাশিত আয়ের হার অবশ্যই আলাদা, কিন্তু পোর্টফোলিও আয়ের হার আমরা গড়টা বের করেছিলাম কত? 12.20 এসছে। এবং একইভাবে দুজনের ঝুঁকিও আলাদা ছিল, কিন্তু যখন আমরা পোর্টফোলিও ঝুঁকি বের করছি সেটা দেখো 5.5, একটা ঝুঁকি ছিল 10%, একটা ছিল 12%। কিন্তু যখন আমরা সমন্বিতভাবে দুটো ঝুঁকিকে, আমরা দুটো সিকিউরিটিসকে সে উপস্থাপন করতে পারলো, বা সে যখন ইনভেস্ট করেছে তখন দেখো তার ঝুঁকিটা কিন্তু কমে এসেছে, তাই না? 10% 12% নাই, সেটা ঝুঁকিটা কমে এসেছে। আচ্ছা, আমি আশা করছি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক আমরা এই ঝুঁকির উপরে আরেকটা অঙ্ক আমরা করতে চাই। আচ্ছা, তাহলে দ্বিতীয় অঙ্ক আমাদের উদাহরণ 1 আমরা করলাম, এখন আমরা করব উদাহরণ 2। উদাহরণ 2 এ কি আছে দেখি, দেখো।
আচ্ছা, উদাহরণ 2 দেখো, বলছে যে জনাব জাহাঙ্গীর তার 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকার দুটি প্রকল্পে যথাক্রমে 40% এবং 60%, আগের অঙ্কে ছিল কিন্তু 60% আর 40, এখন বলছে 40 আর 60। অবশ্যই এগুলো খেয়াল করবে, হ্যাঁ, এগুলো খেয়াল করবে যে কোনটার কত পার্সেন্টেজ। তুমি যদি 40-এর জায়গায় 60% আর 60-এর জায়গায় 40% ব্যবহার করো, অঙ্ক ভুল হবে নিঃসন্দেহে। তাহলে আমাদের এখানে প্রকল্প দুটিতে 40% এবং 60% হারে বিনিয়োগ করতে আগ্রহী জনাব জাহাঙ্গীর, ঠিক আছে। এরপরে বলছে সিকিউরিটি দুটির প্রত্যাশিত আয় ও পরিমিত ব্যবধান নিচে দেওয়া হলো। তাহলে দুটি সিকিউরিটিজের প্রত্যাশিত আয় পূর্বের অঙ্কের মতোই, আয় উদাহরণ 1-এর মতোই কি হয়েছে যে প্রত্যাশিত আয় এবং সিকিউরিটিজ দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি কতটুকু হবে। আচ্ছা, এরপরে বাজার ঝুঁকি কি এটা জানতে চাওয়া হয়েছে খতে হলো ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, গতে হলো জনাব জাহাঙ্গীরের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, এটা আমরা করে ফেলবো। আর উদ্দীপকে সিকিউরিটি দুটির সহ সম্বন্ধ +1 হতে -1 হলে পোর্টফোলিও ঝুঁকির উপর কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে আমরা দেখছি যে কোরিলেশন +1, যদি -1 হয় তাহলে কি চেঞ্জটা হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। এটা দেখলে কিন্তু, এই অঙ্কটা করলে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যাবে যে কিভাবে চেঞ্জটা হচ্ছে, মানে কোরিলেশনের কথাটার মানে কি এটা বোঝা যাবে। আসলে আমরা উদাহরণ 2টা প্রথমে একটু ছোট্ট করে আমি উপরে লিখে দিচ্ছি, ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। জনাব, এটা হলো কার, জনাব জাহাঙ্গীর, জনাব জাহাঙ্গীর, হ্যাঁ। তার এখানে কি সিকিউরিটিজ এ, সিকিউরিটিজ বি, এখানে প্রত্যাশিত আয়, আর এটা হলো ঝুঁকি বা আমরা যদি বলি এখানে যেমন পরিমিত ব্যবধান লেখা আছে, আমি লিখে দিলাম ঝুঁকি। এখানে 9%, এখানে 14%, আর এখানে 11%, আর এখানে 9%। দেখো, কথা ছিল কি প্রত্যাশিত আয় বেশি হলে ঝুঁকি বেশি হবে, কিন্তু এখানে কিন্তু তা না, তাই না। এখানে প্রত্যাশিত আয় যেটা বেশি সেটা ঝুঁকি, যেটা কম সেটা ঝুঁকি বেশি, আবার প্রত্যাশিত আয় যেটা বেশি ঝুঁকি কম। এরকম যে একদম হবেই না এমন কোনো কথা, তার মানে হলো দুটো এবং সিকিউরিটিজ এ এবং সিকিউরিটিজ বি দুটো সমগোত্রীয় কোম্পানি, দুটো ডিফারেন্ট দুটো কোম্পানি, এখানে সেটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে প্রথমে কি জানতে যাওয়া হয়েছে, এই হলো দেওয়া আছে, আর হলো কি এ ও বি এর সহ সম্বন্ধ হলো 1 +1 দেওয়া আছে। তাহলে দেখো আমাদের প্রথমে কি জানতে চাওয়া হয়েছে, প্রথমে ক তে আমি একটু লিখি, বাজার ঝুঁকি কি, ঠিক আছে। প্রথম প্রশ্নটা হলো বাজার ঝুঁকি কি, বাজার ঝুঁকি কি, আমাদের কি অর্থনৈতিক পরিবেশের পরিবর্তন বা রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, ঠিক আছে, অথবা সরকারের কোনো নীতির পরিবর্তন ইত্যাদি কারণে যদি ঝুঁকির তৈরি হয় সেটাকে আমরা বলছি বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক। এটাকে আমরা অপরিহার্য ঝুঁকি বলছি, এটাকে আমরা সিস্টেমেটিক ঝুঁকি বলছি। অর্থাৎ যে ঝুঁকির কারণে বা বাজারের যতগুলো ফার্ম আছে বা প্রায় প্রতিটি বলেছি, প্রত্যেকটি হতে হবে এমন কোনো কথা নেই, প্রায় প্রতিটি ফার্মের উপরে যদি সেটা প্রভাব বিস্তার করে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো বাজার ঝুঁকি। তার মানে এই ঝুঁকিটা হলো অপরিহার্য ঝুঁকি, কোনো নির্দিষ্ট ফার্মের পক্ষে সম্ভব না এটাকে পরিহার করা, এটা পরিহার্য না, এটা অপরিহার্য ঝুঁকি। তাহলে আমাদের বাজার ঝুঁকিকে আমরা কয়েকটা নাম বলেছি, অপরিহার্য ঝুঁকি, সিস্টেমেটিক ঝুঁকি, ঠিক আছে, নন ডাইভার্সিফাইবল বলা যায়। তাহলে এগুলো হলো আমাদের বাজার ঝুঁকি। তাহলে কি আমরা যেটা বলেছি যে অর্থনৈতিক পরিবেশের পরিবর্তন, রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, অথবা সরকারের নীতি পরিবর্তন ইত্যাদি, এরকম যে সামষ্টিক যে উপাদানগুলো আছে, এই বাজারের সামষ্টিক উপাদানগুলোর পরিবর্তনের কারণে যদি কোনো ঝুঁকির তৈরি হয় তাহলে সেই ঝুঁকিকে আমরা বলছি বাজার ঝুঁকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কি ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন।
কেন প্রয়োজন? ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। হ্যাঁ, তোমাকে জানতে চাওয়া হয়েছে ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন। আমাদের সর্বোচ্চ মুনাফা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন। কেন? কারণ আমরা যে মুনাফা অর্জন করার জন্য আমরা কি করেছি, আমরা অনেক ঝুঁকি নিয়েছি, ঝুঁকি নিয়ে আমরা মুনাফা অর্জনের দিকে চলে গেছি। কিন্তু এই যে মুনাফাটা যেন আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যে মুনাফা চাচ্ছি সেই মুনাফাতেই যেন আমরা থাকতে পারি, আমাদের প্রত্যাশিত মুনাফার কাছাকাছি যেন আমরা থাকতে পারি, এই নিশ্চয়তা প্রদানের জন্যই কিন্তু আমাকে ঝুঁকিটাকে ম্যানেজ করতে হবে, ঝুঁকিটাকে ব্যবস্থাপনা করতে হবে। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন? ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন কারণ আমরা সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে চাই কোম্পানির জন্য। ঠিক আছে, আমাদের যদি ঝুঁকি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি হ্রাস করে থাকি। ঝুঁকি কীভাবে হ্রাস করে থাকি? যেমন আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন একটা, এটার মাধ্যমে আমরা ঝুঁকিকে হ্রাস করে থাকি। আমরা বলে থাকি যে ঠিক আছে, এভাবে বিনিয়োগ করলে আমাদের মুনাফাও সর্বোচ্চ হবে এবং ঝুঁকিও কমে আসবে। তাহলে যেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মুনাফাকে সর্বোচ্চ করে থাকি এবং ঝুঁকিকে হ্রাস করে থাকি তাকে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা বলছি। এবং ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন? এই যে সর্বোচ্চ মুনাফা যেন আমরা অর্জন করতে পারি, আমাদের মুনাফা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ঝুঁকি যেন হ্রাস করতে পারি, তার জন্যই আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে দুটো প্রশ্ন গেল। এরপরে আসো আমাদের গ এবং ঘতে কি আছে আমরা একটু দেখি। যেমন গতে বলেছে জনাব জাহাঙ্গীরের পোর্টফোলিও আয়, গতে বলেছে পোর্টফোলিও আয় নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পোর্টফোলিও আয় নির্ণয় আমরা করে ফেলি ঝটপট, আমরা তো শিখে ফেলেছি। আমাদের পোর্টফোলিও আয় মানে হলো, আমরা যদি আর পি বলি তাহলে আমাদের এটা কি সূত্রটা হলো আমাদের ডাব্লিউ জে আর জে, এখানে জে ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে আমাদের পোর্টফোলিও আয় মানে হলো ডাব্লিউ এ আর এ আর ডাব্লিউ বি আর বি। এখানে ডাব্লিউ আমাদের কত ছিল, এখানে কত ছিল বলো? এখানে এর জন্য ছিল, এর জন্য হলো 40% আর বি এর জন্য হলো 60%, 60%। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে 0.40 আর এর প্রত্যাশিত হলো 9%, 9%। আচ্ছা, আর WB হলো 0.60 এবং এখানে আমাদের হলো 14%। যেখানে মুনাফা বেশি সেখানে বিনিয়োগ তো বেশি হবেই, তাই না? এখানে মুনাফাও বেশি এবং ঝুঁকিও কম, নিঃসন্দেহে এখানে বিনিয়োগ বেশি হবে। তাহলে এটা কত হয় পার্সেন্ট, আর এটা হলো সে একই এসছে না, 4 6 24 4 6 6 7 8। আচ্ছা তাহলে কত হলো 0.0 11 12%। এখানে কোথাও ভুল কি করেছি? 14 9 14, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাহলে এই হলো আমাদের আমরা প্রত্যাশিত আয়ের হার বের করলাম। কত হলো আমাদের 4 নং 36, এটা ঠিক আছে না? 40%, 9% আর এখানে 0.6 60% আর হলো প্রত্যাশিত আয় 14%। ঠিক আছে, 4 24 4 থেকে 2, হ্যাঁ ঠিক আছে। এখানে 20 আর এখানে 8 আর 11 12, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের পোর্টফোলিও আয়ের হার আমরা পেয়ে গেলাম, তাই না? পোর্টফোলিও আয়ের হার আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের ঘতে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকে সিকিউরিটিদের দুটি সহসম্বন্ধ +1 হতে -1 হলে, ঠিক আছে, +1 হতে -1 হলে পোর্টফোলিও ঝুঁকির ওপর কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। তাহলে তার মানে তোমাকে দুবার বের করতে হবে ঝুঁকির পরিমাণটা। আমরা করে ফেলি ঝটপট। তাহলে উদাহরণ 2তে আমাদের ঘতে, আচ্ছা যদি আমাদের
সহ সম্বন্ধ প্লাস 1 হয়, হ্যাঁ, তাহলে আমাদের ঝুঁকি বা সিগমা পি কত হবে? সিগমা পি আমাদের কি WAB তে না, WA স্কয়ার সিগমা A স্কয়ার WB স্কয়ার সিগমা B স্কয়ার 2WA WB সিগমা A সিগমা B আর হলো RAB কোরিলেশন AB। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসাই দিই। কত হবে আমাদের? W হলো 0.40 স্কয়ার আর A হলো স্কয়ার 60 স্কয়ার, মানে সেটা ভুল লিখলাম তো না, আমরা তো ঝুঁকিতে থাকি, ঝুঁকি তার মানে এটা 11। আচ্ছা, তারপরে 0.60 স্কয়ার আর হলো 9 স্কয়ার। পার্সেন্টেজ গুলো আর না লিখি এখন। 2.06.46 এটা মুছে দেই আর 11, 9 আর হলো 1। এই হলো আমাদের সূত্রটা বসিয়ে দিলাম। এখন আসো একটু দেখে নিই যে কি আছে। আচ্ছা, 0.4 স্কয়ার ইন্টু 11 স্কয়ার 19.36 19.36। আচ্ছা, 0.6 স্কয়ার ইন্টু 9 স্কয়ার 29.16 আর আছে হলো 2 ইন্টু 0.6 ইন্টু 0.4 ইন্টু 11 ইন্টু 9 47.52। ঠিক আছে, তাহলে যোগ করে ফেলো কত হয়? প্লাস 29.16 প্লাস 19.36, তাহলে এটা হলো 96.04। এটাকে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে 9.8। ঠিক আছে, 9.8। দেখো ঝুঁকির পরিমাণটা হলো, যদি সহসম্বন্ধ 1 হয় তাহলে আমাদের ঝুঁকির পরিমাণটা হলো 9.8। এখন আবারও আমরা দেখব যে যদি সহসম্বন্ধ কত হয়? -1 হয়। যদি সহসম্বন্ধ কত হয়? -1 হয়, তাহলে কি হবে দেখো। তাহলে আমরা সূত্রটা যদি আবার লিখি, সূত্রটা আমি আর না মুছি কারণ এগুলোই তো আসবে, তাই না? এগুলোই আসবে, আমাদের শুধু এইখানে একটু চেঞ্জ হবে। এইটা হলো +1 লিখেছি, এইখানে হলো -1, এইখানে হবে -1। ঠিক আছে, এখানে যদি -1 হয় আমাদের এটার যা যা আছে যোগফল গুণফল যা পেয়েছি সবই এক, কিন্তু এখানে আমার হয়ে যাবে কি মাইনাস, এখানে আমার মাইনাস হবে। তাহলে এই জায়গাটা আমি শুধু চেঞ্জ করছি, এই জায়গাটা আমি চেঞ্জ করছি। আমাদের কত হবে তাহলে? 0.52 মাইনাস 19.36 মাইনাস 29.16। দেখো 1 এসছে, √1 মানে 1। সরি, আমি বাংলা ইংলিশ তো মিলেই ফেলছি বারবার। আচ্ছা 1, তাহলে এটা হলো 1। ঠিক আছে, তাহলে দেখো যখন আমার এখানে আমি একটু লিখি বিষয়টাকে, এখানে আমি একটু লিখি যে আমার যখন সহসম্বন্ধ যখন +1 ছিল, ঠিক আছে, তখন আমার সিগমা পি এসেছিল কত? কত ছিল? 9.8, তাই না? কত ছিল? 9.8। আর সহসম্বন্ধ যখন -1 তখন দেখো সিগমা পি হলো 1। ঘটনাটা তাহলে কি দাঁড়ালো? ঘটনাটা কি দাঁড়ালো দেখো।
আমি তোমাদের গত ক্লাসে একবার বলেছিলাম যে আমরা যখন শেয়ারে ইনভেস্ট করি, পোর্টফোলিও তৈরি করি, তখন এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি যে দুটো কোম্পানির শেয়ারের মধ্যে সম্পর্কটা কীরকম। এখানে দেখো +1 থেকে -1 হওয়ার সাথে সাথে কিন্তু কি হয়েছে, ঝুঁকিটা সেই 9.8 থেকে 1 হয়ে গেল। কতটা চেঞ্জ, তাই না, কতখানি হ্রাস করেছে। তাহলে আমরা কি দেখলাম যে দুটো কোম্পানির মধ্যে যদি এই যে কোরিলেশনটা, এই কোরিলেশনটা যদি 1 হয়, আমি মনে করলাম সিকিউরিটি এ সিকিউরিটি বি, এবং দুজনের মধ্যে সম্বন্ধ কোরিলেশনটা হলো 1, তাহলে +1 বা প্লাস সামথিং, 1 মানে প্লাস মানে হলো প্লাস সামথিং, তাহলে আমাকে বুঝতে হবে যে তাদের সম্পর্কটা হলো সমমুখী, মানে তাদের রিটার্ন যে তাদের যে প্রত্যাশিত আয়ের হার, যেটা এর আয়ের হার বাজারের যে মুভমেন্ট, এই মুভমেন্টের সাথে একই রকমভাবে চেঞ্জ হয়। মানে যদি বাজারের পোর্টফোলিও আয়ের হার যদি বাড়ে, তাহলে একটা কোম্পানির পোর্টফোলিও আয়ের হার বাড়লে অন্য কোম্পানির আয়ের হার বেড়ে যায়। ঠিক আছে, একটা কোম্পানি যদি আয়ের হার বাড়ে, অন্য কোম্পানির আয়ের হারও বেড়ে যায়। কিন্তু যদি দুজনের মধ্যে কোরিলেশন যদি মাইনাস হয়, তার মানে হলো দুজনের মধ্যে সম্পর্কটা হলো বিপরীতমুখী। একজনের যদি আয়ের হার বাড়ে, আরেকজনের আয়ের হার কমবে। আবার যদি কারো আয়ের, যদি উল্টা করে বলি যে একজনের আয়ের হার যদি কোনো কারণে কমেও যায়, তাহলে আরেকজনের আয়ের হার বাড়বে। এরকমভাবে কম্বিনেশনটা করা হয়েছে। তাহলে নিঃসন্দেহে এরকমভাবে যদি আমরা কম্বিনেশনটা করতে পারি, তাহলে আমাদের ঝুঁকিটা কমে আসবে। হ্যাঁ, ঝুঁকি দেখো আমরা 1% এসে আমাদের +1 থেকে -1 নেওয়ার জন্য একদম 1%। কখনো কখনো আমরা কিন্তু কোরিলেশনকে 0 পাবো। ঠিক আছে, কোরিলেশনটা 0, তার মানে কি দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দুজনের মধ্যে আয়ের হারের কোনো সম্পর্কই নেই। বাজারের যদি ঝুঁকির কারণে কোনো ধরনের চেঞ্জ হয়, বা বাজারে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে কোনো যদি আয়ের হারে চেঞ্জ হয়, একটি কোম্পানির আয়ের হার যদি বাড়ে, অন্য কোম্পানির আয়ের হার বাড়বে কি কমবে, তার উপরে, এটার উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, অন্য কোম্পানির সাথে এটার কোনো সম্পর্ক নেই। তখন যদি কোনো সম্পর্ক না থাকে, তখন আমরা এটাকে বলি হলো 0। তাহলে আমাদের এই কোরিলেশনে আমি একটু মুছে দিই, তোমাদের এই অঙ্কটা আমি একটু মুছে দিই। এখানে আমাদের যে সহ সম্বন্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এটা এভাবেও লেখা হয়, রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যদি আমার প্লাস হয়, এটা যদি প্লাস হয়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে দুটো কোম্পানির মধ্যে সম্পর্কটা হলো সমমুখী। ঠিক আছে, আর এটা যদি মাইনাস হয়, এটা যদি আর যদি মাইনাস হয়, তাহলে বুঝতে হবে দুজনের মধ্যে সম্পর্ক হলো বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী হলে কিন্তু ঝুঁকিটা কমে আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, একটি কোম্পানির আয়ের হার যদি কমেও যায়, অন্য কোম্পানির আয়ের হার বেড়ে যাবে, তাহলে দুজনে কিন্তু মিনিমাইজ করে নিচ্ছে। ঠিক আছে, তো একজনের কমলো, আরেকজনের বাড়লো, এই করে মিনিমাইজ হচ্ছে, সেজন্য ঝুঁকিটাও কমে আসছে। আর আয়ের সহসম্পর্ক হতে পারে 0 মানে হলো দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন 0। তখন কিন্তু আমাদের ওই যে শেষের যে অংশটুকু, 0 মানে কি শেষের অংশটুকু আমাদের যেটা থাকে প্লাস দিয়ে, আমাদের ডাব্লিউ, ধরো এ, ডাব্লিউ বি, সিগমা এ, সিগমা বি, তারপরে আমাদের আর বা ছোট আর যেটা আমরা বলি আর এ বি, এটা আমাদের যে বসায়। তাহলে এইখানে যখন 0 হয়ে যায়, তাহলে সবই 0 হয়ে যায়। সেটা ক্যালকুলেশন করতে অনেক মজাই না, অনেক সুবিধাই হয়। ঠিক আছে, তাহলে আজকে দুটো অঙ্ক করেই আমরা শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ঝুঁকি নিয়ে আরেকটু কথা বলবো, পোর্টফোলিও ঝুঁকি নিয়ে আরেকটু কথা বলবো, এবং তারপরে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মানে CAPM, যেটা আমাদের, যে CAPM এর মধ্যে আমরা বিটা সম্পর্কে জানবো। বিটা মানে, বিটা সহগ মানে হলো আমাদের বাজার ঝুঁকি। আমরা বলেছি বিটা সহগ দিয়ে আমরা বাজার ঝুঁকিকে পরিমাপ করে থাকি। এবং আমাদের এই যে ঝুঁকির কথা আমরা বলছি, আমরা বাজার ঝুঁকির কথা বলেছি, কোম্পানি ঝুঁকির কথা বলেছি। তাহলে কোনো একটি কোম্পানির টোটাল ঝুঁকি যদি আমরা বলি, মোট ঝুঁকি যদি আমরা বলি, তাহলে মোট ঝুঁকি মানে হলো এই বাজার ঝুঁকি এবং কোম্পানি ঝুঁকি, এই দুটোর কম্বিনেশন। শুধু কোম্পানি ঝুঁকি মেজার করে আমরা এতদিন পর্যন্ত যেই ঝুঁকিগুলো ক্যালকুলেশন করলাম, এগুলো সবই হলো কোম্পানি ঝুঁকিকে আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে শুধু কোম্পানি ঝুঁকি দিয়ে কিন্তু একটা
সিকিউরিটিজে বা একটা কোম্পানির ঝুঁকিকে মেজার করা যায় না, পরিমাপ করা যায় না। তোমাকে অবশ্যই তার সাথে সাথে বাজার ঝুঁকিকে কম্বিনেশন করতে হবে। তাহলে আমরা একটা কোম্পানির মোট ঝুঁকি মানে অর্থ আমরা বলি সেটা হলো কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকির কম্বিনেশন। তাহলে যে বাজার ঝুঁকিকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। তাহলে বিটা আমাদেরকে বের করতে হয় না, ফর্চুনেটলি এটা আমাদের বেশ একটু কঠিনই আছে, আমরা দেখবো, আমাদের সূত্রটা দেখে নিব, সূত্র দেখতে অসুবিধা নেই। তো তোমাদের বিটা বের করার অঙ্ক এখানে করতে হয় না, এখানে শুধু CAPM যেটা আমরা যেটা আগেও করেছি ক্লাসে মূলধনের মধ্যে করেছি, তাহলে CAPM এর মধ্যে যে বিটার মান এগুলো সব দেওয়া থাকে, তোমাকে শুধু প্রত্যাশিত আয়ের হারটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো কমেন্ট বক্স, যখন ভিডিওটি দেখবে কমেন্ট বক্সে লিখবে। আমি যদি কমেন্ট বক্সে আনসার করতে পারি আমি করে দিব, আর যদি সেটা মনে হয় যে না ব্যাখ্যা করার ব্যাপার আছে তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নগুলোকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদেরকে খুব মিস করলাম যারা আমার সাথে পার্টিসিপেট করো। ইনশাআল্লাহ খুব আশায় রইলাম, খুব প্রত্যাশায় রইলাম আর কি, যে নেক্সট ক্লাসটা যেন আমরা লাইভে যেতে পারি, কঠোর লকডাউন যেন আমাদের চলে যায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফিজ।